আসসালামু আলাইকুম। আজ ৯ নভেম্বর ২০২৫ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ রাজধানীর ৫০ থানায় লাল সংকেত, যুদ্ধের মতো অবস্থা। তারেককে পাত্তা দিল না নির্বাচন কমিশন, আইনের বাইরে না যাওয়ার সিদ্ধান্ত। দৃঢ় সিদ্ধান্ত নিল এনসিপি। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। রায়ের দিন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির এমন প্রস্তুতি প্রতিহত ও মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশও। সেই লক্ষ্যে গ্রেপ্তার বাড়ানো সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে। শনিবার ডিএমপি সদর দপ্তরে এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। এরপরই ডিএমপির সব থানা পুলিশ সহ ৭,০০০ পুলিশ সদস্য সড়কে মহড়া দিচ্ছে। ডিএমপির ৩টি থানার ওসি, ২ বিভাগের উপকমিশনারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তারা বলছেন ১৩ নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ব্যাপক তাণ্ডব চালানোর পরিকল্পনা নিয়েছে। সেই খবর আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। সেগুলো প্রতিহত করতে সদর দপ্তরের কড়া নির্দেশনা আছে। সকালে সদর দপ্তরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। এরপরে ডিএমপির থানা ও অন্যান্য পুলিশ সদস্য সহ ৭,০০০ পুলিশ সদস্য মোবিলাইজেশন কন্টিনজেন্টে অংশ নেয়। মোবিলাইজেশন কন্টিনজেন্ট হলো বিশেষ কোনো পরিস্থিতির সামনে রেখে পুলিশ সদস্যদের অগ্রিম প্রস্তুতির মহড়া। এই মহড়ায় পুলিশ সদস্যদের বিশেষ পরিস্থিতি মোকাবেলায় অগ্রিম প্রস্তুত রাখা হয়। থানা ও অন্যান্য পুলিশ স্থাপনার পরিবহন, প্রয়োজনীয় বল প্রয়োগের জন্য টিম প্রস্তুত ও এলাকা নির্ধারণ করে রাখা হয়। সম্ভাব্য আক্রান্ত হওয়ার স্থান, স্থাপনা ঘিরে পুলিশের দলগুলো প্রস্তুত রাখা হয় যেন ঘটনা ঘটার আগেই বা সঙ্গে সঙ্গে মোকাবেলা করা যায়। শনিবার বিকেল ৪:৩০টায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর থেকে শঙ্কর ৭ মসজিদ সড়কে ব্যাপক প্রস্তুতি নিয়ে কয়েকশো পুলিশ সদস্যকে টহল ও অবস্থান দিতে দেখা গেছে। এছাড়া ধানমন্ডি ১৫ নম্বর বাসস্ট্যান্ড এলাকায়ও কয়েকটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একই সঙ্গে গেন্ডারিয়া, তেজগাঁও, মোহাম্মদপুর এলাকাতেও একই চিত্র দেখা গেছে। সার্বিক বিষয়ে জানতে ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস.এন. মোহাম্মদ নজরুল ইসলামকে কল করা হলে তিনি সাড়া দেননি। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, ১৩ নভেম্বর নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। মোবিলাইজেশন কন্টিনজেন্ট আমাদের থানাগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ। ১৩ নভেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা সরকারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ১৩ নভেম্বর পুরো ঢাকা শহরে লকডাউন কর্মসূচির ঘোষণা করা হচ্ছে। কথিত লকডাউন কর্মসূচি ঘোষণার আগে এবং পরে সতর্ক হন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সম্প্রতি এক বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, অপকর্মে যুক্ত থাকা ফ্যাসিস্টের দোসররা দেশে যে কোনো সময় নৈরাজ্যের চেষ্টা করতে পারে। নৈরাজ্য মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম বার্তা দেওয়া হয়েছে সেই প্রতিবেদনে। সেই সঙ্গে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রমতে শোডাউনের নামে নৈরাজ্যের পরিকল্পনা করছে ক্ষমতা থেকে ছিটকে পড়া আওয়ামী লীগ। তাদের টার্গেট শেখ হাসিনার রায়ের দিন তারিখ ঘোষণা, প্রতিরোধ ও নির্বাচন বানচাল করা। অবশ্য এসব মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ১০ নভেম্বর থেকেই ঢাকার প্রবেশপথ, আবাসিক হোটেল, মেস, শিক্ষা প্রতিষ্ঠানের হলে তল্লাশি ও বিভিন্ন ধরনের অভিযান শুরু হবে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। কিন্তু এই কর্মসূচি ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। ইসি সচিব বলেন, ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি আমাকে বলেন, ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো ইউ গট মাই আনসার। এদিকে নিজের শারীরিক অবস্থার অবনতি হলেও দলের নিবন্ধনের দাবিতে অনড় রয়েছেন তারেক রহমান। তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা ৩টে উপজেলা কোথায় পেয়েছে, পরে সেটা ৩৩ কিভাবে হয়েছে, এটা আমি মানতে পারছি না। ইসি থেকে আর কেউ যোগাযোগ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেউ আর যোগাযোগ করেনি। সেদিন যে একজন উপসচিব এসেছিলেন তিনি যে গিয়েছেন, আর কেউ এরপর আসেনি।
কেউ যোগাযোগ করেনি, কোনো চিঠি বা কিছুই দেয়নি। শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, শরীরে অনেক ব্যথা করছে, তবে এমন অবস্থাতেও আমি অনশন চালিয়ে যেতে চাই। গত 4 নভেম্বর চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে। সেদিন নিবন্ধনের তালিকা থেকে ছিটকে পড়ে তারেক রহমানের আম জনতার দল। এরপর বিকেল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসে যান তারেক। সে অনশনের এখন 123 ঘন্টা চলমান রয়েছে। নতুন করে আলোচনায় চলে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানা গেছে, জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে বিএনপি এবং জামাত উভয় দলই এনসিপিকে তাদের নির্বাচনী জোটে পেতে মরিয়া। এজন্য দু দলের পক্ষ থেকেই পর্দার আড়ালে এনসিপির সঙ্গে নানামুখী যোগাযোগ চলছে। তবে এমন জোট গঠনের অভিপ্রায় নেই এনসিপির। নির্বাচনে যাই হোক, এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে জোর প্রতিজ্ঞাবদ্ধ দলটি। বড় দলের সঙ্গে যোগ দিয়ে রাজনৈতিক স্বাতন্ত্র্য হারানোর নজির বাংলাদেশে কম নেই। পতিত ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হাসানুল হক ইনু কিংবা রাশেদ খান মেননই সবচেয়ে বড় উদাহরণ। তাদের পরিণতি বরণ করতে রাজি নয় এনসিপি। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতা হাসানুল হক ইনু এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একসময় স্বাধীন বামপন্থী দলের জনপ্রিয় নেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। এরপর তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে জোট গঠন করেন, যার ফলে তাদের স্বতন্ত্র অবস্থান থেকে সরে আসতে হয়। গত 15 বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুণগানে মত্ত ছিলেন, যার ফলে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের রাজনৈতিক অঙ্গনে দল দুটির আর কোনো আবেদনই নেই। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে এনসিপি। বিএনপি বা জামাতের সঙ্গে জোট করার বদলে যুগোপযোগী কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ রাজনীতির শক্ত ভিত গড়ে তুলতে চাইছে দলটি। বিএনপির পক্ষ থেকে এনসিপিকে 8 থেকে 10টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এনসিপি নেতারা এতে রাজি হননি। তারা সাফ জানিয়ে দেন, আসন্ন নির্বাচনের আগে কোনো দলের সঙ্গে জোটে যাচ্ছে না এনসিপি, এমনকি জামাত বা তৃতীয় কোনো রাজনৈতিক জোটও নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা যুগান্তরকে বলেন, বিএনপির পক্ষ থেকে দলের ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে জানতে চাওয়া হলে আমরা পরিষ্কার করে বলেছি, যখন কোনো ছোট দল অন্য কোনো বড় রাজনৈতিক দলে যোগ দেয় তখন তাদের মতাদর্শ হারিয়ে যায়। এর পরপরই ইনু মেননের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর ইনু মেননের দলগুলো এর সবচেয়ে বড় উদাহরণ। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে জনগণের কাছে তারা আওয়ামী সরকারের আজ্ঞাবহ এবং গৃহপালিত দল হিসেবে পরিচিত হয়ে উঠেছিল। এনসিপি সেই একই ভুল পথে পা বাড়াবে না। আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট ফজলুর রহমান। কিশোরগঞ্জ 4 আসনে ইটনা মিঠামইন অষ্টগ্রাম দলটি থেকে মনোনয়ন পেয়েছেন তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। তবে এই পরিচয়ের বাইরেও একটি পরিচয় নিয়ে বেশ কথা বলতে দেখা যায় বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ধর্মীয় বক্তার মুখে তিনি শুনেছেন ফজু পাগলা নামটি। এবার তিনি জানালেন, সেই উপাধি নিয়ে বেশ আনন্দিত তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মুফতি আমির হামজা ও মিজানুর রহমান আজহারিকে ধন্যবাদ জানান। তার অভিমত, এই ইসলামী বক্তারাই তার এই নাম দিয়েছেন। তিনি বলেন, ফজু পাগলা, আমি দেখলাম কথা তো ঠিকই বলেছে, তাদের ধন্যবাদ দেই। মুফতি আমির হামজা, মাওলানা আজহারি, তাদেরকে আমি ধন্যবাদ দেই আমাকে ফজু পাগলা বলার জন্য। দেশের আইনের প্রতি সেনাবাহিনীর সর্বোচ্চ সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানের চানখারপুলে 6 হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সেনা আইন নিয়ে জানতে চাইলে প্রসিকিউটর বলেন, এটার জবাব আমরা শুরুতেই দিয়েছি, চিফ প্রসিকিউটর স্যারও দিয়েছেন। এছাড়া সেনা সদর দপ্তরের প্রথম ও পরবর্তী দিনের সংবাদ সম্মেলন থেকে প্রতীয়মান হয় যে দেশের আইন এবং আদালতের উপর সেনাবাহিনীর সর্বোচ্চ সমর্থন রয়েছে। এর প্রমাণ নির্ধারিত তারিখের দিন তারা নিজেদের কর্মকর্তাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। আইন প্রয়োগের ক্ষেত্রে সহায়তা করায় প্রসিকিউশনের পক্ষ থেকে সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানিয়েছি। আইনি ব্যাখ্যা দিয়ে গাজী এম.এইচ. তামিম বলেন, দুটো আইনই দেশের স্পেশাল ল, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলো এমন একটি আইন যেটি সংবিধানের প্রথম সংশোধনী দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। বলা হয়েছে যে এই আইন বাংলাদেশের প্রযোজ্য সব আইনের উপর প্রাধান্য পাবে। সংবিধানের সঙ্গেও যদি এই আইন সাংঘর্ষিক হয় কোনো ক্ষেত্রে, তাহলে সংবিধান সেখানে সাইলেন্স হয়ে যাবে, অর্থাৎ এই আইনটি প্রাধান্য পাবে। এই আইন প্রাধান্য পাবে বলে 73A বলে দেয়া আছে। অতএব এখানে সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নেই, ট্রাইব্যুনালের আইনেই বিচার হবে। এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুমের 2 মামলা সহ জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় 28 হত্যার ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হয়ে আইনি লড়াই করতে চান না বলে ট্রাইব্যুনালে আবেদন করেছেন আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার। এদিন সকালে ওকালতনামা থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদনের পর
তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল। ফলে ওকালতনামা থেকে তার নাম প্রত্যাহার হয়। গত 22 অক্টোবর 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। ওই দিন আসামি পক্ষে ছিলেন আইনজীবী সরওয়ার। এর পরদিনই তিনি সমালোচনার মুখে পড়েন। গুমের ওই 2 মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 23 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রামপুরায় 28 হত্যা মামলার শুনানি হবে 24 নভেম্বর। আঞ্চলিক বাণিজ্যে বড় অগ্রগতি হিসেবে পাকিস্তান ও বাংলাদেশ করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করেছে। এর ফলে পণ্য সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং বাণিজ্যিক কার্যকারিতা বহুগুণে বাড়বে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জাতীয় পরিষদে জমা দেয়া এক লিখিত প্রতিবেদনে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকে দুই দেশের বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতায় বেশ কিছু ইতিবাচক অগ্রগতি ঘটেছে। এ খবর দিয়েছে অনলাইন সামা টিভি। লিখিত প্রতিবেদনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করাচি চট্টগ্রাম সরাসরি শিপিং সেবা চালু হওয়ার ফলে পণ্য পৌঁছাতে সময় এখন 23 দিনের পরিবর্তে মাত্র 10 দিন লাগছে। এতে লজিস্টিক ব্যবস্থার দক্ষতা বেড়েছে এবং পরিবহন ব্যয়ও অনেক কমেছে। অন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে বাংলাদেশ 2024 সালের 29 সেপ্টেম্বর থেকে পাকিস্তানি পণ্যের জন্য বন্দরগুলোতে 100% পরিদর্শন বাধ্যতামূলক তুলে নিয়েছে। ইসহাকদার এই পদক্ষেপকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এর ফলে দুই দেশের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং পণ্য পরিবহনের গতি আরও বাড়বে। কাস্টমসে বিলম্ব কমে যাওয়ায় পাকিস্তানি রপ্তানি এখন বাংলাদেশের বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, 2024 সালের 27 অক্টোবর ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের 9ম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করে। 2025 সালের জানুয়ারিতে হওয়া এক চুক্তির ভিত্তিতে পাকিস্তান ইতোমধ্যেই বাংলাদেশে 50,000 টন চাল রপ্তানি করেছে। 2 লাখ টন রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। ওই চাল সেই প্রতিশ্রুতির অংশ। ইসহাকদার নিশ্চিত করেন যে আগামী মাসগুলোতেও এই কাঠামোর অধীনে চাল রপ্তানি অব্যাহত থাকবে। তার লিখিত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ডেনিম এক্সপোতে পাকিস্তানের 2 শতাধিক কোম্পানি অংশ নিয়েছে। এটি বাংলাদেশের টেক্সটাইল ও উৎপাদন খাতে পাকিস্তানের ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয়। সামুদ্রিক যোগাযোগের পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ এখন দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথ চালুর প্রস্তুতি নিচ্ছে। ইসহাকদার জানান, বাংলাদেশ ইতোমধ্যেই পাকিস্তানের 2টি বেসরকারি বিমান সংস্থাকে বাংলাদেশ রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। উভয় পক্ষ এখন সময়সূচি ও লজিস্টিক চূড়ান্ত করার কাজ করছে। আশা করা হচ্ছে এই ফ্লাইটগুলো চালু হলে ব্যবসা ও পর্যটন উভয় ক্ষেত্রেই দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। কাউকে কখনো জোর করবেন না। এই ধরুন, আমরা যখন বাজারে যাই, আমাদের কাছে কোনো কিছু বিক্রি করার জন্যে বিক্রেতারা কিন্তু অনেক জোর জবরদস্তি করে। ব্যক্তিগত জীবনে আপনি কাউকে অনুরোধ করতে পারেন, তাকে বোঝাতে পারেন, কিন্তু জোর জবরদস্তির পর্যায়ে যাবেন না। একটা কাজের ক্ষেত্রে আপনি কারো সহায়তা চাইতে গিয়ে জোর করবেন না। কাউকে সুপথে ফেরাতে গিয়ে জোর করবেন না, কারণ জোর করলে হিতে বিপরীত হয়। বরং আপনি বোঝার জন্য সময় দিন। সেই ব্যক্তি যেন উপলব্ধি করেই সঠিক পথে ফিরে আসে বা আপনার পাশে দাঁড়ায় বা আপনাকে অনুভব করে, সেই সুযোগটি দেওয়া উচিত। সেই জন্যে জীবন থেকে জোরাজোরি, জোর জবরদস্তি এই শব্দগুলো আজ থেকে ফেলে দিন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত আইনাত ক্রাঞ্চ নেইগারকে হত্যার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে ইরান। শুক্রবার আয়াতুল্লাহ আলী খামেনির দেশ বলেছে, তেহরানের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক নষ্ট করার জন্য এই দাবিগুলোকে তোলা হচ্ছে। এসব বানোয়াট ও মিথ্যা বলে অভিহিত করছে ইরান। খবর আনাদোলু এজেন্সির। ইরানি দূতাবাস বলেছে, এই সংক্রান্ত প্রতিবেদনগুলো ইরান ও মেক্সিকোর মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্কের ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি একটি বড় মিথ্যাচার এবং মিডিয়ার বানোয়াট কাহিনী। ইরান এই ভিত্তিহীন অভিযোগগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। দেশটি জোর দিয়ে বলেছে, আমরা কখনোই আমাদের মেক্সিকান বন্ধুদের ভালো ভাবমূর্তি নষ্ট করব না। মেক্সিকোর স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আমাদের নিজস্ব স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো হবে। মেক্সিকান আইনের প্রতি শ্রদ্ধা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অপরদিকে ওয়াশিংটনের দাবি, এটি তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে লাতিন আমেরিকায় সম্প্রসারিত করার সর্বশেষ প্রচেষ্টা। মার্কিন এক কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অভিজাত শাখা কুদস ফোর্স 2024 সালের শেষের দিকে এই পরিকল্পনা শুরু করে। তবে চলতি বছরের শুরুতেই মার্কিন গোয়েন্দারা তা নস্যাৎ করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ষড়যন্ত্রটি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে কোনো হুমকি নেই। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত।
ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।